ক্লাস করাতে এসে রুষাকে বলল, রুষা, ক্লাস শেষে আমার সাথে দেখা করবে। জি স্যার। ক্লাস শেষ হওয়ার পর রুষা মিহানের রুমে গেল। আসবো স্যার। মিহান বসেছিল, দরজার দিকে তাকিয়ে মাথা নেড়ে আসার অনুমতি দিল। বসো। রুষা সামনে থাকা চেয়ারটা টেনে বসলো। মিহান হাতের কাজ থামিয়ে রুষাকে বলল, জেরিনের কি হয়েছে? বেশ কিছুদিন ক্লাসে দেখছি না। স্যার, ওর কি হয়েছে তা ঠিক জানি না, তবে অনেক দিন ধরে অনেক অন্যরকম লাগছে ওকে। আগের জেরিন যেন ধীরে ধীরে অন্য একটা মানুষে পরিণত হয়েছে, তবে কি কারণে এমনটা হচ্ছে তা আমি জানি না। ঠিক আছে, তুমি এবার আসতে পারো। রুষা চেয়ার ছেড়ে উঠে চলে গেল। মিহান খানিকক্ষণ ভেবে ভুবন ভোলানো হাসি দিল, যেন সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ফোনটা হাতে নিয়ে কাউকে কল দিয়ে বলল, আমার দায়িত্ব শেষ। চিত্রের গানের রেকর্ডিং বেশ ভালো চলছে। চারদিকে তার নাম ছড়িয়ে পড়ছে। সবাই বেশ প্রশংসাই করতে লাগলো। আগের চেয়ে অনেক ভালো আছে। ইদানিং বাবার কথা বেশ মনে পড়ে, কিন্তু কোন মুখে গিয়ে দাঁড়াবে ভেবেই দু চোখ ছলছল করে ওঠে। চিত্রা, আজ আমরা বাইরে ঘুরতে যাব, রেডি হয়ে নে। কোথায় যাব খালামণি? আজ আমার বান্ধবীর জন্মদিন, ওখানে যাব। তুই রেডি হয়ে নে, আমি জেরিনকে বলে আসছি। আচ্ছা। জেরিন, জেরিন। মম বলো। তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোর রাশেদা আন্টির জন্মদিন, সবাইকে ইনভাইট করেছে। মম, আমি যাব না, তোমরা কি ঘুরে আসো। চল না মা, আমায় বারবার বলেছে তোকে নিয়ে যেতে। আমার কোথাও যেতে ভালো লাগে না মম। এই অস্থিরতা বিষণ্ণতা হয়তো কেটে যাবে, জানিয়ে এত মন খারাপ সব হয়তো দূরও হয়ে যাবে। একবার চল, ওখানে গিয়ে যদি ভালো না লাগে তবে চলে আসিস। শায়লার কথাগুলো শুনে জেরিন অবাক হলো। মম, কি বলে গেল এসব? অনিচ্ছা সত্ত্বেও রেডি হয়ে জন্মদিনের অনুষ্ঠানে গেল। সবাই কত মজা করছে, অথচ তার মনে এক বিন্দুও আনন্দ কাজ করছে না। জেরিন সবার মাঝখান থেকে উঠে গিয়ে গার্ডেনের দিকে যাচ্ছিল। একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। মনে মনে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, একজনের প্রেমে এমন ভাবে পড়েছি, উঠে দাঁড়ানোর শক্তি খুঁজে পাচ্ছি না, এখন আবার। মেয়েলি কণ্ঠে একজন বলে ওঠে, সরি, আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি, প্লিজ কিছু মনে করবেন না, আপনার কোথাও লাগেনি তো? জেরিন উঠে জামা ঠিক করতে করতে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে তাকায়। মেয়েটাকে দেখে হকচকিয়ে উঠল জেরিন। এটা তো মিহান স্যারের হবু বউ, এখানে কি করছে? জেরিনকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটি বলল, আপনি ঠিক আছেন? জেরিন হালকা মাথা নেড়ে বলল, ঠিক আছে। জেরিনের সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, হিসেবগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। মাথাটা ঘুরে উঠল। জেরিন নিজেকে ধাতস্থ করে মারিয়াকে বলল, বাবুটা কি আপনার? মারিয়া হেসে বলল, আমার। আপনার হাজবেন্ড? এই যে মাত্র চোখে মুখে বিরক্তি নিয়ে বাবুকে দিয়ে গেল, উনিই আমার পতি। বাবু কান্না করলে সে আর 1 মিনিটও সহ্য করতে পারে না। আমি পাতালে থাকলেও ওখানে গিয়ে বাবুকে দিয়ে আসবে। ওই যে ডাকাডাকি শুরু হয়ে গেছে, আসছি আমি। জেরিন অবাক হয়ে মারিয়ার চলে যাওয়া দেখল। মনে মনে বলল, এসব কি হচ্ছে আমার সাথে? তবে কি আমি মিহান স্যারকে ভুল বুঝলাম? কি রে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ওইদিকে স্টেজে গান নাচ হচ্ছে, একটু পরে কেক কাটা হবে, চল তাড়াতাড়ি। শায়লার কথায় জেরিনের হুঁশ ফিরল। শায়লা জেরিনকে নিয়ে গেল। জেরিনের খুব বোরিং লাগছে। মম, আমার ভালো লাগছে না, আমি বাসায় চলে যাচ্ছি। শায়লা কিছু বলতে যাবে, তার আগে জেরিন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় শুনতে পেল, মিস জেরিন, আপনি যেখানে থাকুন প্লিজ স্টেজে চলে আসুন। গলাটা জেরিনের খুব চেনা লাগলেও সে পাত্তা দিল না। ভাবলো অন্য কাউকে ডাকা হচ্ছে। 2 পা ফেলতেই আবারও একই কথা শুনতে পেল। জেরিনের এবার সন্দেহ হলো। মনের সন্দেহ দূর করার জন্য সে স্টেজের দিকে গেল। স্টেজে যেতেই সব লাইটস বন্ধ হয়ে গেল। কেউ এসে জেরিনের চোখ বেঁধে দিল। জেরিন খুব ভয় পেয়ে গেল। সে জোরে চিৎকার করতে লাগলো, কিন্তু কারো কোনো সাড়া শব্দ পেল না। জেরিন মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। কেউ কানের কাছে ফিসফিস করে বলল, ভয় পেও না প্রেয়সী, আমি তোমার সাথেই আছি। সারা জীবনের জন্য বন্দি করতে এসেছি, নিয়ে যাব তোমায় আমার মনের রাজ্যে। কথাগুলো শুনে জেরিনের আরো বেশি ভয় লাগলো। সিঁড়ি দ্বারা বেয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। কেউ জেরিনের হাত ধরে সিঁড়ি বেয়ে স্টেজে নিয়ে গেল।
জেরিনকে দাঁড় করিয়ে চোখের বাঁধন খুলে দিল। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ লাইট জ্বলে উঠল। জেরিনের ভয় কেটে গেল। তাড়াহুড়ো করে স্টেজ থেকে নামবে এমন সময় পিছন থেকে হাতে টান পড়ল। খাড় ঘুরিয়ে দেখে মিহান হাতে ফুলের তোড়া নিয়ে হাঁটু গেড়ে বসে আছে। জেরিন বড়সড় একটা ধাক্কা খেল। নিজের চোখকে যেন বিশ্বাস হচ্ছে না। আমি অত গুছিয়ে কথা বলতে পারি না। কিভাবে প্রপোজ করতে হয়, ইমপ্রেস করতে হয় তা জানা নেই। আমি তোমার ওই রাগ ভর্তি ঝগড়ুটে মাখা চেহারার প্রেমে পড়ে গেছি। তুমি আমার সারা জীবনে ঝগড়া করার পার্টনার হবে রাজকুমারী। জেরিন মিহানের কথা শুনে মুচকি হাসল। জেরিনের চোখ দুটো শায়লা আর চিত্রাকে খুঁজে বেড়াচ্ছে। শায়লা আর চিত্রা পাশাপাশি দাঁড়িয়ে জেরিনকে ইশারা দিল। জেরিন তাদের ইশারা বুঝতে পেরে ফুলগুলো হাতে নিল। মিহান জেরিনকে শক্ত করে জড়িয়ে নিল। এই যে এক অদ্ভুত অনুভূতি, হারানো ভালোবাসা ফিরে পাওয়ার আনন্দ স্বর্গ সুখের মতো। মিহান জেরিনকে নিয়ে শায়লার সামনে এসে দাঁড়ালো। শায়লা বলল, মিহান বাবা, তোর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। তুই না থাকলে আমার মেয়েটার এত পরিবর্তন হতো না। না আন্টি, এমন করে বলো না। আমি তো কিছুই করিনি। জেরিনে তো মিষ্টি একটা মেয়ে, তাকে ভালো না বেশি থাকা যায় না। শায়লা আর মিহানের কথা শুনে জেরিন চোখ বড় বড় করে তাকিয়ে আছে। 1 মিনিট, তোমরা কি একে অপরের চেনো আগে থেকে? শায়লা অট্ট হাসি দিয়ে বলল, পাগলি মেয়ে একটা। মিহান হচ্ছে তোর রাশেদা আন্টির ছেলে। মিহান যখন ক্লাস 7-এ পড়ে তখন ওরা বিদেশ চলে যায়। 2 বছর আগে রাশেদা চলে এসেছে, কিন্তু মিহান তার পড়াশোনার জন্য আসতে পারেনি। রাশেদা তোকে দেখেই পছন্দ করে মিহানের জন্য। আমাকে জানানোর পর আমি বললাম তুই আমার কথায় রাজি হবি না, তাই মিহান তোর কলেজের টিচার হিসেবে জয়েন করে। অবশ্য তোর বাবাও সব জানতো। সব শুনে জেরিনের চক্ষু চড়ক গাছ। এত সব কাণ্ড করলে আমায় একবার জানানোর প্রয়োজন মনে করলে না? যাও তো, কথাই বলবো না তোমাদের সাথে। জেরিন চলে যেতে নিলে রাশেদা এসে বলে, তোমার যাওয়ার সব পথ বন্ধ, বুঝলে? তোমায় আর কোথাও যেতে দেব না। মিহান, এই নেই আংটি, জেরিনকে পরিয়ে দে। মিহান জেরিনকে আংটি পরিয়ে দিল। সবাই তাদের জন্য দোয়া করল। চল, সবাই খেয়ে নেবে। অনেকক্ষণ ধরে না খেয়ে আছো। চিট্টা মা, আয়। সবাই হাসি মজা করে খাওয়া শেষ করলো। সাজিদ এসে শায়লাকে বলল, মা, আমার এই ফাইলটা তোমার কাছে রাখো, আমার জরুরি কাজ আছে। তুমি এটা বাসায় নিয়ে যেও। ফাইলটা শায়লাকে দিয়ে সাজিদ বেরিয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে আড্ডা দিল। রাসু, এবার আমরা রওনা দিয়ে, বুঝলি? অনেক রাত হয়ে গেছে। আজ রাতটা থেকে যাও না। না রে, তোর ভাইজান একা আছে, কখন কি লাগে না লাগে আমায় ছাড়া তো তার চলেই না। শায়লার কথায় রাশেদা হেসে বলল, বিয়ের এত বছর পরও ভাইজান তোমায় চোখে হারায়। যা বলেছিস। আচ্ছা, এবার আমরা আসি। শায়লা চিত্রা আর জেরিনকে নিয়ে বাসায় এলো। শায়লা আর জেরিন ভেতরে চলে গেল। চিত্রা নেমে বাসায় ঢুকবে, তখনই ড্রাইভার বলল, ম্যাডাম, এই ফাইলটা বড় ম্যাডামের গাড়িতে রেখে গেছে। চিত্রা বুঝতে পারলো এটা সাজিদের সেই ফাইলটা। ড্রাইভারের হাত থেকে ফাইলটা নিয়ে সাজিদের স্টাডি রুমের দিকে গেল। সাজিদ কাউকে এ রুমে ঢুকতে দেয় না। শায়লা চিত্রাকেও বলেছে এ রুমে না আসতে, কিন্তু চিত্রার খুব কৌতূহল। কি এমন আছে এই রুমে যার জন্য সাজিদ ভাইয়া সবার প্রবেশ বন্ধ করে দিল? চিত্রা দরজাটা খুলে ভিতরে ঢুকলো। রুমের একপাশে ছোটখাটো একটা লাইব্রেরি, হরেক রকমের বই সাজানো আছে। টেবিলের উপর কতগুলো ফাইল এলোমেলো করে রাখা। রুমটা খুব সুন্দর, তবে সংরক্ষিত করে রাখার মতো কিছুই চোখে পড়ল না। তার হাতে থাকা ফাইলটা টেবিলের একপাশে রেখে চলে আসছে, হঠাৎ সামনে একটা কাগজের টুকরো চোখে পড়ল। সাজিদের কোনো দরকারি কাগজ ভেবে চিত্রা কাগজটি হাতে নিল। কাগজটা হাতে নিয়ে চিত্রার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল। বিড়বিড় করে বলতে লাগলো, এটা কিছুতেই হতে পারে না। চিত্রার মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্ন দেখছে। ঘুম ভাঙলে সবকিছু ঠিক হয়ে যাবে। হঠাৎ কারোর পায়ের আওয়াজ পেল। চিত্রা ঠায় দাঁড়িয়ে রইল। নড়াচড়া করে এক ফোঁটা শক্তি নেই, যেন এক নিমিষে সব শক্তি ফুরিয়ে গেল। তুমি এই রুমে কি করছো? মা তোমায় বলেনি এই রুমে আমি ছাড়া কেউ আসতে পারবে না? সাজিদের কথায় চমকে উঠল চিত্রা। ভয়ঙ্কর রেগে গেল। চিত্রা এই সাজিদকে চিনতে পারছে না। চিত্রা বুঝতে পারছে কেন এই রুমে ঢোকা বারণ সবার। সাজিদ বলল, শোনো মেয়ে, আর কখনো এই রুমে আশেপাশে যেন না দেখি, তাহলে কিন্তু। চিত্রার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। চিত্রার চোখের পানির দেখে সাজিদ নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে। এভাবে রেগে যাওয়া ঠিক হয়নি।
গুছিয়ে বললেই হতো। কথায় কথায় এত পানি আসে কোথা থেকে? চোখের চোখের পাশে কি সমুদ্র আছে? সাজিদ ভাইয়া, আপনি সবাইকে মিথ্যে বলে বেড়াচ্ছেন। চিত্রার কথায় সাজিদের বুক কেঁপে ওঠে। চিত্রা কি সব জেনে ফেলেছে? না, আগে জানতে হবে সে কতটা জানে। আমার কি মিথ্যাবাদী মনে হয়? চিত্রা সাজিদের দিকে কাগজটা বাড়িয়ে দিয়ে বলল। এটাই তার প্রমাণ। সাজিদ কাগজটা হাতে নিয়ে দেখে ডক্টরের প্রেসক্রিপশন। সাজিদ ঘাবড়ে গেল। এটা আমার নয়, একটা ফ্রেন্ডের। প্লিজ সাজিদ ভাইয়া, আর মিথ্যে বলবেন না। আপনার ফ্রেন্ডের হলে আপনার নাম কেন দেয়া বলতে পারবেন? আমায় কি এতই বোকা মনে হয় আপনার? সাজিদ বুঝতে পেরেছে আর লুকিয়ে লাভ নেই, সব প্রকাশ করার সময় এসে গেছে। একদিন না একদিন তো সবাই জানবেই। সে জানানোটা না হয় চিত্রাকে দিয়ে শুরু হোক। সাজিদ চিত্রাকে বলল। তোমার উপর অনেক ধকল গেছে সারাদিন, রেস্ট নিতে পারোনি। ওই সোফায় গিয়ে বসো। সাজিদ ভাইয়া, কথা ঘোরাবেন না। আপনি আমায় সবটা বলুন, আমি শুনতে চাই। জেরিন বারান্দায় বসে আজকের ঘটনাগুলো নিয়ে ভাবছে। হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন এলো। ফোনটা হাতে নিয়ে দেখে একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। রাজকন্যা, তোমার জন্য নিচে অপেক্ষা করছি, তাড়াতাড়ি নিচে চলে আসো। জেরিন দেরি না করে নিচে গেল। দরজাটা খুলে দেখে মিহান গাড়িতে হালান দিয়ে দাঁড়িয়ে আছে। জেরিনকে দেখে মিহান মুচকি হাসি দিল। এত রাতে এখানে কি করছো? তোমার দেখতে ইচ্ছে করছে খুব। তাই বলে এত রাতে? ওদিকে সবাই খোঁজাখুঁজি করলে। কেউ খুঁজবে না, চলো গিয়ে একটু বসি। জেরিন গার্ডেনের বেঞ্চে বসলো। মিহান এসে তার কোলে শুয়ে পড়ল। পাগল একটা। জেরিন মিহানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। তোমায় একটা কথা জিজ্ঞেস করব মিহান। শুধু একটা করবে? আমি তো ভাবলাম তুমি কথার ফুলঝুরি রেখেছো। আমি আসলে সব কথা গালি সাজিয়ে বসবে। তুমি কি জানতে আমি তোমায় পছন্দ করতাম? জানতাম। কি করে? তোমার ডায়েরি পড়ে। কি? মায়াবতী, তোমার ডায়েরি। ওটা তো হারিয়ে গেছে অনেক দিন আগে। তুমি কিভাবে পেলে? আমি ভার্সিটিতে জয়েন করার 1 মাস পর একদিন তুমি আর তোমার ফ্রেন্ডরা মিলে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলে। ভাগ্যক্রমে আমিও সেই রেস্টুরেন্টে আমার এক আঙ্কেলের সাথে দেখা করতে যাই। আমি দূর থেকে তোমাদের দেখতে পাই। তোমরা খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে চলে গিয়েছিলে। টেবিলের ওপর ডায়েরিতে দেখে ওয়েটার তোমাদের পেছনে দৌড়ে যায়, কিন্তু ততক্ষণে তোমাদের গাড়ি ধরাছোঁয়ার বাইরে। আঙ্কেল যখন ওয়াশরুমে যায়, আমি ওয়েটারের থেকে ডায়েরি নিয়ে ব্যাগে রেখে দিই। বাসায় গিয়ে ডায়েরিটা খুলে পড়তে শুরু করি। ওখান থেকে আমি বুঝতে পারি তুমি আমায় ভালোবাসো। মিহানের কথায় জেরিন লজ্জা পেল। তোমার প্রত্যেকটা রূপ খুব অতুলনীয়। রাগলে যেমন অপূর্বা লাগে, ঠিক তেমন লজ্জা পেলে অসাধারণ লাগে। মেয়েটা দেখছি আমায় পাগল করে ছাড়বে। জেরিন কিছু একটা ভাবলো, তারপর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। মিহান দেখতে পেল তার প্রেয়সীর মনে মেঘেরা ভিড় করেছে একটু একটু করে। যে কোনো সময় আকাশ ভেঙে বৃষ্টি নামবে। মিহান জেরিনের কোল থেকে মাথা উঠিয়ে মুখোমুখি বসল। দুহাত দিয়ে জেরিনের গালটা ধরে বলল। কি হয়েছে আমার রানী অমরাপলিটার? তার চাঁদপানা মুখটায় অভিমানের ছায়া কেন? জেরিন অন্য পাশ ফিরে চোখে জমে থাকা অশ্রুটা মুছে নিল। মিহানের খারাপ লাগলো। হঠাৎ মেয়েটার মন খারাপ হলো কেন? জেরিন নিজেকে একটু সামলিয়ে নিয়ে বলল। তুমি যদি তখনই বুঝতে পেরেছো আমি তোমায় কতটা চাই, তাহলে সেদিন অনুষ্ঠানে তুমি ওই মেয়েটার হাত ধরলে কেন? জেরিনের কথায় মিহান জোরে জোরে হাসতে শুরু করলো। এতক্ষণে জেরিনের অভিমানের কারণটা বুঝতে পারল। ও পড়ে যাচ্ছিল, তুমি অমন করে ওকে ধরলে কেন? জানো, সেদিন সবাই বলা বলি করছিল ওই মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। আর তুমি সে শুনে বাসায় এসে খুব কান্না করেছো, তাই তো? জানো মিহান, মেয়েরা খুব অদ্ভুত। যত খারাপ বাজে মেয়ে হোক না কেন, সে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে ভাগ করতে পারে না। অন্য কারোর সাথে দেখা তো দূর, অন্য কারোর মুখে নিজের মানুষটার কথা শুনলে গুমড়ে গুমড়ে মরে। আমিও যে ঠিক তেমনই। যে মানুষটা আমার, সে শুধুই আমার হয়ে থাকবে। আমার সাথে থেকে অন্য কারোর কথা বলবে, এটা আমার একদম সহ্য হয় না। সেদিনও ঠিক তাই হয়েছে। আমি মারিয়ার সাথে তোমায় দেখে দৌড়ে চলে এসেছি। ওই মুহূর্তগুলো দেখার মতো সাহস আমার ছিল না। বোকা মেয়ে। মারিয়া কে তুমি জানো? না তো, এই জন্য জিজ্ঞেস করলাম কে ও? ও হচ্ছে আমার দুই সম্পর্কে বোন। ওই যে বললাম আমি একটা আঙ্কেলের সাথে রেস্টুরেন্টে দেখা করতে গিয়েছিলাম,
ওনার মেয়ে। একটা বিষয় ভাবাচ্ছে, সেদিন ওর মধ্যে প্রেগনেন্সির কোনো লক্ষণ দেখতে পাইনি। কাল অনুষ্ঠানে দেখি ওর তো একটা বাবু আছে, কিভাবে সম্ভব? মারিয়ার কোলে তুমি যে বাবুটাকে দেখেছো, ওটা ওর বড় বোনের মেয়ে। বাবু হওয়ার সময় মারিয়ার বড় বোন মারা যায়। বাবুটার বাবা দেশের বাইরে থাকে। মারিয়া ওর হাজব্যান্ড বাবুটাকে নিজের পরিবারে বড় করছে। মারিয়া আমাদের ভার্সিটি থেকে পড়াশোনা করছে। সেদিন মারিয়াদের বিদায় সম্বোধনা ছিল। আসার সময় ওর গাড়ি খারাপ হয়ে যায়, তাই ওকে একটু লিফট দিয়েছিলাম। ব্যাস এইটুকুই। জেরিন মিহানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে থাকলো। কিছুদিনের মধ্যেই জেরিন আর মিহানের বিয়ে হয়ে গেল। বিয়ের ঠিক 3 দিন পর সাজিদ সকালে এসে শায়লাকে বলল, মা, আমি কালকে লন্ডনে যাচ্ছি। এখানকার সব কাজ শেষ হয়ে গেছে, এবার ওখানে গিয়ে বাকিটা গোছাতে হবে। সাজিদ, তোর চোখ মুখের এই অবস্থা কেন বাবা? কয়েকদিন ধরে দেখছি কেমন যেন শুকিয়ে গেছিস, চোখ মুখের ক্লান্ত ইচ্ছা। কি হয়েছে তোর বাবা? তুই কি কিছু লুকাচ্ছিস? আমার মনটা খুব ডাকছে, মনে হচ্ছে আমি আমার একটা অংশ হারিয়ে ফেলছি ধীরে ধীরে। বাবা বল আমায় কি হয়েছে? সাজিদ ঠোঁটে মিথ্যে হাসির রেখা টেনে বলল, কিচ্ছু হয়নি তো মা, দেখো তোমার ছেলে একদম ঠিক আছে। শোনো, দুপুরে আমার কিছু অতিথি আসবে, তুমি সব অ্যারেঞ্জ করে রেখো। সাজিদ বেরিয়ে গেল। শায়লার মন থেকে খুঁতখুতটা কিছুতেই দূর হচ্ছে না। সাজিদের কথা মতো শায়লা সব সালচিয়ে গুছিয়ে নিল। সাজিদ কল দিয়ে শায়লাকে বলল, মা, বাবাকে বলো বাসায় থাকতে, আমি ওনাদের নিয়ে আসছি। বসার ঘরে থমথমে পরিবেশ, কারোর মুখে কোনো কথা নেই। সাজিদ বলল, দেখো, তোমাদের মধ্যে যা হয়েছে সেটা অনেক বছর আগে। আমার মনে হয় সে রাগ অভিমান ধরে রাখা উচিত নয়। এবার তা শেষ করো। আমি চলে যাওয়ার আগে একটা হাসি খুশি পরিবার দেখে যেতে চাই। শায়লা বলে, তুই চলে যাওয়ার আগে মানে তুই কি একেবারে জন্য চলে যাচ্ছিস নাকি? শোন সাজিদ, তুই যাচ্ছিস ভালো কথা, কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসবি, নইলে কিন্তু যেতে দেব না। আনোয়ার আর মিনহাজ চুপচাপ বসে আছে। তোমরা কি এমন চুপ করে থাকবে? বাবা, আমার ছোটবেলায় সামান্য একটা দুর্ঘটনার জন্য তোমরা কথা বলা বন্ধ করে দিয়েছো। আমি এখন বড় হয়ে গেছি, কিন্তু তোমাদের মধ্যকার মনোমালিন্য এখনো দূর হয়নি। আমি মিনহাজ আঙ্কেলকে রাজি করিয়েছি। বাবা প্লিজ, তুমি আর রাগ করে থেকো না। আনোয়ার সাহেব বসা থেকে উঠে দাঁড়ালো। মিনহাজ নিচের দিকে তাকিয়ে আছে। মনের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে। যদি আনোয়ার সাহেব অপমান করেন, ভীত সন্ত্রস্ত হয়ে বলল, সাজিদ, আমরা বরং আজ আসি। আমি চাই না আমার জন্য তোমাদের পরিবারে কোনো ঝামেলা হোক। তোমরা ভালো থেকো। আসছি শায়লা আপা। ভাইজান, এভাবে চলে যাবেন না। আপনারা যদি আমার বাড়ি থেকে খালি মুখে চলে যান তবে আমার খুব খারাপ লাগবে। আপা, অন্য একদিন আসবো। মা চলো। মিনহাজ সাহেব কথাগুলো বলে দরজার দিকে পা বাড়ালো। দাঁড়াও মিনহাজ। আনোয়ার সাহেবের গম্ভীর গলা শুনে পা চালানো বন্ধ করে দিল। আনোয়ার সাহেব এক পা দু পা করে মিনহাজ সাহেবের দিকে এগিয়ে গেল। নিচের দিকে তাকিয়ে থাকা লোকদের আমি পছন্দ করি না, চোখে চোখ রেখে কথা বলতে ভালোবাসি। আনোয়ার সাহেবের কথায় মিনহাজ সাহেব মাথা উঁচু করল। আমাদের মধ্যে যা হয়েছে আমি সেই সব কিছু মনে রাখিনি। সেদিন ক্ষমতার অর্থের দম্ভে আমি অন্ধ হয়েছিলাম, মানুষকে মানুষ মনে করতাম না। আমি তোমাদের খুব অসম্মান করেছি, একজনের কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ পাইনি। তুমি আমায় ক্ষমা করে দাও মিনহাজ। এমন করে বলবেন না ভাইজান, আপনার কোনো দোষ ছিল না। আপনার জায়গায় আমি হলেও আমি একই আচরণ করতাম। আনোয়ার সাহেব মিনহাজ সাহেবকে বুকে টেনে নিলেন। শায়লা চোখ দুটো ছলছল করছে। আজ যদি চুমকি বেঁচে থাকতো কতই না খুশি হতো। আনোয়ার মিনহাজের হাত ধরে পাশে বসালো। সাজিদের খুব ভালো লাগছে, একটু একটু করে সব ইচ্ছা পূরণ হচ্ছে। চিত্রার আজ শেষ গানের প্রোগ্রাম ছিল, কাল থেকে কিছুদিনের জন্য অবসর নেবে। প্রোগ্রাম শেষ করে বাসায় এসে দেখে তার বাবা আর দাদিমা বসে আছে। ওদের দেখে চিত্রার মনটা খুশিতে ভরে উঠল। কতদিন পর বাবা আর দাদিমাকে দেখছে। আনোয়ারের কথা ভেবে চিত্রার খুব ভয় লাগলো, ভয়ে হাত পা কাঁপছে। কিরে, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় এদিকে। শায়লার কথায় হকচকিয়ে উঠল চিত্রা। চিত্রার দাদিমা ছুটে এসে চিত্রাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। দাদিমার চোখের পানি মুছে বলল, দাদিমা, আমি অনেক বড় একটা ভুল করেছি, তুমি আমায় মাফ করে দিও। এমন করে বলিস না বুবু, তুই কোনো ভুল করিসনি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অতীতের কোনো কিছু নিয়ে কখনো আফসোস করবি না, শুধু ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হয়।
যা বাবার কাছে যা। বাবা, ও বাবা, আমায় কি তুমি মাফ করবে না বাবা? আমি তো তোমার খুব খারাপ মেয়ে, তোমার সব সময় কষ্ট দিয়েছি, তোমার অবাধ্য হয়েছি। আমার সেই অবাধ্যতার জেদ ধরার শাস্তি পেয়ে গেছি বাবা। কথা বলো না বাবা। মা, ওকে বলো আমার সামনে থেকে চলে যেতে। এতদিন পরে ও কোন মুখের সামনে এসেছে? ওর জীবনের সব থেকে খারাপ সময় কি বাবার বুকে ঠাঁই নেওয়া যেত না? আমি কি তার এতটা খারাপ বাবা? আমায় কি একটু ভরসা করা যেত না? আমার ভুল হয়ে গেছে বাবা, প্লিজ তুমি আর রাগ করে থেকো না, আমায়